দেশের ভেতরে রাজনৈতিক চালে পরাস্ত নেতানিয়াহু ভেঙে পড়ছেন শারীরিকভাবেও। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। গাজা ও ইরান যুদ্ধে এমনিতেই মহাচাপের মুখে আছেন নেতানিয়াহু। পাশাপাশি দেশের অভ্যন্তরে তার বিরুদ্ধে ওই যুদ্ধ ইস্যুতে সোচ্চার সাধারণ নাগরিকরাও। তারা কোনোভাবেই নেতানিয়াহুর এই যুদ্ধ খেলা পছন্দ করছেন না। নানা সময় তারা ইসরায়েলের অভ্যন্তরে ক্ষোভ বিক্ষোভ জানিয়েছেন, তিরস্কার করেছেন নেতানিয়াহুকে, তার বাড়ি ঘেরাও করে হামলা ও ক্ষোভও জানিয়েছেন। নিজের ক্যান্সার আক্রান্তের খবরের পাশাপাশি এবার তার রাজনৈতিক জীবনেও নেমে এসেছে অশনি সংকেত। সব কুলই যেন তিনি হারাতে বসেছেন। ইরানের সাথে যুদ্ধ করেও খুব বেশি লাভ করতে না পারায় নিজেকে দূরে বা আবডালে সরিয়ে রেখেছিলেন। সবাই তখন বলাবলি করছিল নেতানিয়াহু নিশ্চিত মারা গেছেন। একটা পর্যায়ে নেতানিয়াহুর স্থলাভিষিক্ত কে হচ্ছেন তার নামও প্রচার হয়েছিল। অবশেষে তিনি বেরিয়ে আসলেও তার শনির দশা কাটছেই না। বিরোধী দলের লোকেরা তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে বেশ জোরে সোরেই। তারা যত দ্রুত সম্ভব নেতানিয়াহুর সরকারকে ফেলে দিতে চান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে মাঠে নামছেন তার দুই প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ তাদের দল একীভূত করে চলতি বছরের শেষে অনুষ্ঠেয় নির্বাচনে একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। গেল রোববার এক যৌথ বিবৃতিতে কট্টরপন্থী বেনেট ও মধ্যপন্থী লাপিদ এ ঘোষণা দেন। বেনেটের রাজনৈতিক দল বেনেট 2026 এবং লাপিদের ইয়েশ আতিদ মিলে গঠিত নতুন জোটের নাম রাখা হয়েছে টুগেদার। এই নেতৃত্বে থাকবেন বেনেট নিজেই। এক যৌথ টেলিভিশন ভাষণে বেনেট বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ রাতে আমার বন্ধু ইয়ার লাপিদের সঙ্গে মিলে আমরা দেশের জন্য সবচেয়ে দেশপ্রেমিক ও জায়নবাদী পদক্ষেপটি নিয়েছি। লাপিদ বলেন, বেনেট ডানপন্থী কিন্তু সৎ মানুষ। আমাদের মধ্যে পারস্পরিক আস্থা আছে। এই পদক্ষেপের উদ্দেশ্য বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করা, অভ্যন্তরীণ বিভাজন দূর করা এবং আসন্ন নির্বাচনে জয়ী হয়ে ইসরায়েলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। দুই দলের আদর্শিক মিল খুব একটা নেই। নেতানিয়াহুর বিরোধিতাই মূলত তাদের এক সুতায় গেঁথেছে। বিচ্ছিন্ন বিরোধী দলগুলোকে এক ছাদের নিচে আনাই এই জোটের প্রধান লক্ষ্য। বেনেট ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার দিনটিতে কি কি ব্যর্থতা ছিল তা খতিয়ে দেখতে একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করবেন। নেতানিয়াহু সরকার এখন পর্যন্ত এই ধরনের ব্যর্থতার দাবি নাকচ করে আসছে। আবারও একজোট। বেনেট ও লাপিদ এর আগেও হাত মিলিয়েছিলেন। 2021 সালের নির্বাচনে তারা একজোট হয়ে নেতানিয়াহুর টানা 12 বছরের শাসনের ইতি টানেন। তবে সেই জোট সরকার টেকে মাত্র 18 মাস। এর আগে 2013 সালেও বেনেট ও লাপিদ জোট করে নেতানিয়াহুর সরকারে ঢুকে পড়েছিলেন। তাদের কৌশলী চালের কারণে নেতানিয়াহু তার পুরনো বন্ধু কট্টর অর্থোডক্স দলগুলোকে বাদ দিয়েই সরকার গড়তে বাধ্য হয়েছিলেন। 2022 সালের নভেম্বরে ক্ষমতায় ফিরে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার গঠন করেন নেতানিয়াহু। তবে 2023 সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর পরিস্থিতি পাল্টে যায়। ওই হামলার জবাবে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে ভয়াবহ হামলা শুরু করে এবং সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশী দেশগুলোতে যেসব হামলা চালায়, তাতে নিরাপত্তা রক্ষক হিসেবে নেতানিয়াহুর ভাবমূর্তি পুরোপুরি ধসে পড়েছে। এরপর থেকে হওয়া একের পর এক জনমত জরিপ আভাস দিচ্ছে 2026 সালের অক্টোবরের শেষ নাগাদ যে নির্বাচন হওয়ার কথা রয়েছে তাতে নেতানিয়াহু হারতে চলেছেন। 54 বছর বয়সী নাফতালি বেনেট একসময় ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো ছিলেন। পরে প্রযুক্তি খাতের উদ্যোক্তা হিসেবে কোটিপতি বনে যান। সাম্প্রতিক নির্বাচনী জনমত জরিপগুলোতে তিনি নেতানিয়াহুর চেয়ে কিছুটা পিছিয়ে আছেন। 23 এপ্রিল ইসরায়েলের N12 নিউজের এক জরিপে দেখা গেছে দেশটির পার্লামেন্ট নেসেটের 120টি আসনের মধ্যে
বেনেটের দল 21টি আসনে জয়ী হতে পারে। বিপরীতে নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে 25টি আসন। ওই একই জরিপে দেখা গেছে ইয়ার লাপিদের দল মাত্র 7টি আসন পেতে পারে, যা তাদের বর্তমানে থাকা 24টি আসনের চেয়ে অনেক কম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইসরায়েলি সংবাদ মাধ্যমের আগের জরিপগুলোর সঙ্গেও এই ফলাফলের মিল রয়েছে। জরিপে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বেনেটকেই সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে। সাবেক টিভি সংবাদ উপস্থাপক 62 বছর বয়সী ইয়ার লাপিদ দাবি করেন তিনি ইসরায়েলের ধর্মনিরপেক্ষ মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্ব করেন। বর্তমানে করের বোঝা এবং সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বৈষম্য নিয়ে এই শ্রেণীটি সরকারের উপর ভীষণ ক্ষুব্ধ। 2025 সালের বিশ্বের শীর্ষ 10 জন কথিত ইহুদি বিদ্বেষী ও জায়নবাদ বিরোধী ইনফ্লুয়েন্সারের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের প্রবাসী এবং ইহুদি বিদ্বেষ দমন বিষয়ক মন্ত্রণালয়। এই 10 জনের মধ্যে 6 জনই যুক্তরাষ্ট্র ভিত্তিক, বাকিরা ইউরোপের। গেল মঙ্গলবার প্রকাশিত এ তালিকায় নাম আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সাংবাদিক টাকার কার্লসনের। আরও আছেন যুক্তরাষ্ট্রের কট্টর ডান অধিকার কর্মী নিক ফুয়েন্তেস এবং ভাষ্যকার ক্যান্ডেস ওয়েন্স। সুইডেনের তরুণ পরিবেশবাদী অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকেও তালিকায় রেখেছে ইসরায়েল। সাম্প্রতিক বছরগুলোয় ইসরায়েলের নির্বিচার হামলার শিকার ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সোচ্চার রয়েছেন গ্রেটা। তালিকার শুরুতেই নাম রয়েছে মার্কিন ইনফ্লুয়েন্সার ড্যান বিলজেরিয়ানের, এরপর রয়েছে গ্রেটার নাম। তালিকায় আরও নাম রয়েছে ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাংবাদিক আবদেল বারি আতওয়ানের, মিশরীয় মার্কিন কমেডিয়ান ও টিভি উপস্থাপক বাসেম ইউসেফ, মার্কিন লেখক ও ইমাম ওমর সুলেইমান, ড্যানিশ চিকিৎসক আনাস্তেসিয়া মারিয়া লোপেজ এবং যুক্তরাজ্যের জনপ্রিয় ইউটিউবার ইয়ান ক্যারলের নাম আছে এ তালিকায়। ইসরায়েলের সরকারি প্রতিবেদনে এই 10 জনের বিষয়ে বলা হয়েছে তারা আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক পদে নেই, নিজ নিজ দেশের সরকারেও তাদের কোনো পদ নেই, তবে তাদের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছেন। প্রভাবের মাত্রা এবং সম্ভাব্য ঝুঁকির নিরিখে এই 10 জন ইনফ্লুয়েন্সারের নাম তালিকায় রাখা হয়েছে। তাদের দেওয়া এবং ইসরায়েলের সামরিক বাহিনীর দৃষ্টিতে কথিত ইহুদি বিদ্বেষী হিসেবে চিহ্নিত একের পর এক বিবৃতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হামলার কারণে মার্কিনীদের মধ্যে ইসরায়েল সম্পর্কে ধারণা দিন দিন খারাপ হচ্ছিল। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে মার্কিন হামলা সেই খারাপ মনোভাব আরও প্রকট হয়। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রায় 60% প্রাপ্তবয়স্ক এখন ইসরায়েলকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন। গত বছর তা 53% ছিল। ফিলিস্তিনি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক সাংবাদিক আবদেল বারি আতওয়ান আরটিকে বলেন ইসরায়েলের সরকার ইহুদি সম্প্রদায়ের ব্যাপক ক্ষতি করছে। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ ও গণহত্যার changetv.press এক ফোঁটা হলুদও নেই। রাই আল ইয়ুম এর প্রধান সম্পাদক আতওয়ান বলেন তিনি কখনোই ইহুদি বিদ্বেষী হতে পারেন না, কেননা নিজেই একজন ইহুদি হিসেবে তিনি ইহুদিদের সঙ্গে সহাবস্থানের প্রচার করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন। শুক্রবার 76 বছর বয়সী এই নেতা নিজেই এ তথ্য জানান। তিনি বলেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার শরীরে প্রাথমিক পর্যায়ের একটি ম্যালিগন্যান্ট অর্থাৎ ক্ষতিকর টিউমার ধরা পড়ে। এর আগে 2024 সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে তার একটি অস্ত্রোপচার হয়েছিল। নেতানিয়াহু বলেন জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারে তার সফল চিকিৎসা হয়েছে। তিনি আরও জানান চিকিৎসায় রোগটি পুরোপুরি সেরে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন ইরান সংকটের কারণে তিনি নিজের বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করতে বলেছিলেন। যুদ্ধের উত্তেজনার মধ্যে নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের সৃষ্টি করতে চাননি তিনি। বর্তমানে যুদ্ধবিরতি চলছে। নেতানিয়াহু জানান তিনি এখন সুস্থ এবং চমৎকার অবস্থায় আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন 1.5 বছর আগে আমার প্রোস্টেটে একটি অস্ত্রোপচার হয়েছিল। এরপর থেকেই আমি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলাম। নেতানিয়াহু বলেন সর্বশেষ পরীক্ষায় তার প্রোস্টেটে 1 সেন্টিমিটারের ছোট একটি দাগ ধরা পড়ে। পরীক্ষায় দেখা যায় এটি ছিল ক্যান্সার টিউমারের প্রাথমিক পর্যায়ে। চিকিৎসকেরা তাকে বলেছিলেন হয় এটি অপসারণ করতে হবে অথবা এভাবেই থাকতে হবে। নেতানিয়াহু বলেন আপনারা তো আমাকে চেনেনই, বিপদ টের পেলে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেই। জাতীয় বা ব্যক্তিগত সব ক্ষেত্রেই আমি এটা করি।
চলতি বছরের 20 এপ্রিলের মেডিকেল রিপোর্ট অনুযায়ী 2024 সালের 29 ডিসেম্বর তার প্রথম অস্ত্রোপচার হয়েছিল। সেটি সফল ছিল এবং কোনো জটিলতা ছিল না। তবে পরে ফলো আপে একটি সন্দেহজনক ক্ষত দেখা দেয়। পরীক্ষায় ক্যান্সার শনাক্ত হলেও সেটি শরীরের কোথাও ছড়ায়নি। রেডিয়েশন থেরাপি বিভাগের পরিচালক অধ্যাপক হারুন পপোহজার জানান, টিউমারটি ছিল 0.9 সেন্টিমিটারের। ক্যান্সারটি ছিল একেবারেই প্রাথমিক স্তরে। 2.5 মাস আগেই নেতানিয়াহু একটি বিশেষ চিকিৎসা নেন। রিপোর্ট বলছে চিকিৎসা পুরোপুরি সফল হয়েছে এবং ক্যান্সারের ক্ষতটি এখন আর নেই। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা, অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।